আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। নেপালের সরকার পতন কি সত্যি একটি সাধারণ ঘটনা? এই সরকার পতন কি চাইলেই আটকাতে পারতেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা, নাকি তিনি নিজের অজান্তেই এক বৃহত্তম ষড়যন্ত্রে ফেঁসে গেছিলেন? যেদিন এই ঘটনা নেপালে ঘটলো ঠিক তার একদিন আগে নেপালের পক্ষ থেকে ভারতকেও একটি বিষয় কিন্তু অনুরোধ করা হয়, জানিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। আপনারা যদি প্রত্যেকটি ঘটনা পাশাপাশি সাজান তাহলে বুঝবেন নেপালের এই প্রধানমন্ত্রী, মানে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েছেন, সেই কেপি ওলি শর্মা কিছু ট্যাকটিক্যাল ভুল করে বসেন, যার ফলে নেপালকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার প্রক্সি ওয়ার চলে শেষ মুহূর্ত অবধি। এবং এই আভাসটা পেয়েই কেপি ওলি শর্মা ভারতকে চিঠি লিখেছিলেন একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি নেপালের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর। আপনারা জানেন ভারত এবং চীন কিছুদিন আগে যখন দ্বিপাক্ষিক বৈঠকে বসে তখন একত্রে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো আছে সেগুলো নতুন করে চালু করার সিদ্ধান্ত কিন্তু ভারত ও চীনের পক্ষ থেকে নেওয়া হয়। মেন যে চুক্তিটি রিভাইভ করা হয় তাকে বলা হয় লিপুলেক ট্রেড এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট অনুযায়ী পোর্ট এরিয়াকে, ল্যান্ড পোর্ট এরিয়াকে কাজে লাগিয়ে চীন এবং ভারত একত্রে ব্যবসা বাণিজ্য করবে, সেই রকমই কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নেপালের প্রধানমন্ত্রী সকলের আগে কিন্তু চীন এবং ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেন। নেপালের একাধিক সরকারি সমর্থিত যে দলগুলো আছে, সরকারকে যারা সমর্থন করেন, তারা সরাসরি ওলি শর্মার উপর চাপ দিতে শুরু করেন যে কোনো অবস্থাতেই লিপুলেক ট্রেড এগ্রিমেন্ট যেন চীন এবং ভারত একত্রে বাস্তবায়িত করতে না পারে। হঠাৎ করে চীন এবং ভারতের এই দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে নেপালের এত কেন অসুবিধা হলো, সেটাই কিন্তু সে সময়কার সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছিল আন্তর্জাতিক স্তরের সামনে। নেপাল জানিয়েছিল এই যে লিপুলেক, যে জায়গাটি কেন্দ্র করে এত বিতর্ক, সেই জায়গাটি নাকি তাদের টেরিটরির আন্ডারে পড়ে, অর্থাৎ তাদের সীমান্তের ভিতরে পড়ে। ভারত কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল লিপুলেক যে নেপালের অংশ, এ বিষয়ে নেপালের কাছে কোনো তথ্য নেই, কোনো ইতিহাস নেই, কোনো ফ্যাক্টস নেই, কিচ্ছু নেই। তা সত্ত্বেও তারা লিপুলেককে কিভাবে নিজেদের অধীনস্থ একটি জায়গা বলে দাবি করছে সে বিষয়ে ভারত বুঝতেই পারছে না। এবং লিপুলেক ট্রেড এগ্রিমেন্ট চীনের সঙ্গে নতুন করে শুরু হবে, কারণ এটি আজকের প্রজেক্ট নয়, 1954 সালের পর থেকে এই পথে ব্যবসা বাণিজ্য চীন এবং ভারত করে। পরবর্তীকালে নেপালের যে নেপালের সরকারকে সমর্থিত রাজনৈতিক দলগুলো ওলি শর্মাকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। প্রেসার ক্রিয়েট করে তারা বলে অবিলম্বে একটি হাই লেভেল ডিপ্লোম্যাটিক মিটিং করা প্রয়োজন এবং যে কোনোভাবে এই পার্টিকুলার রিজন, এই পার্টিকুলার যে অংশ, রিজিয়নকে নেপালের অধিকৃত একটা অংশ হিসাবে চিহ্নিত করতে হবে এবং ভারত এবং চীনকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। পাশাপাশি নেপাল সরকার ভারতকে প্রেসার ক্রিয়েট করে যে কালি রিভার, কালাপানি এবং লিপুলেক, এই তিনটে অংশ কোনোভাবেই যেন ভারত নিজেদের অংশ না ভাবে। এই তিনটে অংশ সক্রিয়ভাবে নেপালের অংশ এবং নেপালের ম্যাপে এই তিনটে অংশকে তারা দেখাতে চায়। ফলে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু শেষ এক সপ্তাহ জটিলতা চরম জায়গায় কিন্তু গিয়ে পৌঁছে যায়। পাশাপাশি কেপি ওলি শর্মা চীনে যান এই পুরো বিতর্কের কিছুদিন পরেই। চীনে গিয়েও তিনি একই কথা বলেন যে কোনো অবস্থাতেই লিপুলেক ট্রেড এগ্রিমেন্টকে বাস্তবায়িত করতে দেওয়া যাবে না, অর্থাৎ চীন এবং ভারতের ব্যবসা বাণিজ্য যেন না হয়। একটা কথা ভাবার চেষ্টা করুন, এই নেপালে কিন্তু সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে ভারতের। দিনের পর দিন নেপাল সরকারকে কিন্তু সাহায্য করেছে ভারত, কিন্তু হঠাৎ করে নেপাল সরকারের এই রকম ভুলবদল আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন সেদিন থেকে তুলে দিয়েছিল। এবং তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের ট্রেড ওয়ার চলে, বিভিন্ন ঝুটঝামেলার কথা আমাদের সামনে আসে, ফলে নেপালের এই ইনসিডেন্টটা স্বাভাবিকভাবে চেপে যায়। 2020 সালেও কেপি শর্মা ভারত বিদ্বেষী একাধিক পদক্ষেপ কিন্তু নেন। নেপালের একটি ম্যাপ প্রকাশ করা হয় যেখানে কালাপানি, যেখানে লিম্পিয়াধুরা, এমনকি লিপুলেক, এই তিনটে অংশকে তাদের দেশের অংশ হিসাবে চিহ্নিত করেছিল নেপাল সরকার। এবং পাশাপাশি তারা লিপুলেক ট্রেড এগ্রিমেন্টের বিরোধিতা এর আগেও বিভিন্ন সময় করার চেষ্টা করেছিল। ভারতের পক্ষ থেকে স্পষ্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে এই যে লিপুলেক ট্রেড এগ্রিমেন্টের কথা আজকে নেপাল সরকার বলছে, সেই ট্রেড রুটকে ব্যবহার করে 1954 সাল থেকে ভারত এবং চীন একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে।
ফলে আজকে হঠাৎ করে নেপাল সরকারের এই বিরোধিতার কারণটা কি, কোনো যুক্তি কিন্তু ভারত সরকার খুঁজে পায়নি। কোভিড-19 সময় আপাতত ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু আপাতত বন্ধ থাকা মানে এটা নয় যে কোনোদিনই আর ওই রুটকে ব্যবহার করা যাবে না। এবং হঠাৎ করে নেপালের প্রধানমন্ত্রীর এই ধরনের 180 ডিগ্রি পাল্টি সেদিন কিন্তু অনেক প্রশ্ন তুলে দেয়। কেপি ওলি শর্মা জুন 2024 নেপালের প্রধানমন্ত্রী হন এবং নেপালের ট্র্যাডিশন অনুযায়ী আগের সমস্ত প্রধানমন্ত্রী কিন্তু প্রথম বিদেশ সফরে ভারতে আসতেন, কিন্তু কেপি ওলি শর্মা কিন্তু প্রথম বিদেশ সফরে চীনে যান। অর্থাৎ প্রথম থেকেই তিনি ভারত বিদ্বেষী এক প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন এবং শুধুমাত্র ভারত বিরোধিতা করা শুধু নয়, চায়নার দিকে কিন্তু তার ঝোঁকার প্রবণতা কিন্তু দেখা যেতে শুরু করে। 2008 সালে নেপালের রাজতন্ত্র শেষ হয়, নেপাল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং এরপরে 3জন প্রধানমন্ত্রী নেপালকে ডমিনেট করে, ওলি শর্মা, পুষ্পা কমল দাহাল এবং শের বাহাদুর। এই লম্বা রাজনৈতিক এই প্রধানমন্ত্রীত্বে এই 3জনের বিপক্ষেই একাধিক করাপশনের অভিযোগ, আনএমপ্লয়মেন্ট, নেপোকিডসদের গুরুত্ব দেওয়া, ইকোনমিক্যাল ডিস্টেবিলিটি, একাধিক অভিযোগ কিন্তু নেপালের সাধারণ মানুষ করেছে। অর্থাৎ নেপালের সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ কিন্তু চরম জায়গায় পৌঁছাতে শুরু করে এবং শুনলে অবাক হবেন 17 বছরে 14 বার সরকার বদলেছে কিন্তু নেপালে। শুধু তাই নয়, আজকে নেপালের যে ওলি শর্মাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, 2024 জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর তিনি ভারতকে সরাসরি শত্রু বানিয়ে ফেলতে শুরু করেছিলেন। তিনি সবার প্রথমে চীনে যান, চীনে গিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা চীনের ড্রিম প্রজেক্ট, সেই পার্টিকুলার পারপাসে চীনের থেকে 41 মিলিয়ন ডলারকে সিকিউর করেন। আর এরপর থেকে নেপালকে কিন্তু ডমিনেট করতে চায় চীন। এই চীন একই কায়দায় কিন্তু শ্রীলঙ্কাতে ঢুকেছিল এবং 2022 যদি সিনারিওটা আপনারা মনে রাখেন, দেখবেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়েই কিন্তু চীন শ্রীলঙ্কাকে ডেপ ট্র্যাপে ফেলে দেয়। ফলে ঋণের ফাঁদে জর্জরিত হয়ে শ্রীলঙ্কার সরকারও কিন্তু সে সময় পতনের মুখে ঢুকে যায়। ফলে সেই ঋণের চীন এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ওলি শর্মার সঙ্গে খেলেছে এবং সেই ঋণে জর্জরিত হতে শুরু করে নেপাল সরকার। কিন্তু এরপরেই সব থেকে বড় এক টার্ন অ্যান্ড টুইস্ট যেটা বলে, সেটা কিন্তু নেপালের সঙ্গে ঘটে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দেখলেন সাউথ এশিয়াতে যদি ডমিনেট করতে হয় তাহলে চীনের আগ্রাসনকে সকলের আগে কমাতে হবে। তিনি টার্গেট করলেন নেপালকে। নেপালকে টার্গেট করে তিনি নেপালের একের পর এক এড ঘোষণা করতে শুরু করেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসেই সকলের আগে নেপালের জন্য $500 মিলিয়ন একটি এড ঘোষণা করে দেয়, যেখানে নেপালকে আমেরিকা এনার্জি অ্যান্ড রোড আপগ্রেড প্রজেক্টে সাহায্য করবে বলে ঘোষণা করে আমেরিকা। অর্থাৎ যে চীন দিনের পর দিন নেপালকে সাহায্য করেছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে লোন দিয়েছে, যেই চীন নেপালকে ডমিনেট করতে চেয়েছে, সেই চীনই এবার দূরে সরতে শুরু করেছিল নেপালের থেকে, কারণ নেপালে সরাসরি ঢুকে যায় ডোনাল্ড ট্রাম্প। এরপরে আমেরিকার সঙ্গে ট্রেড ওয়ার, চীন এবং ভারত ইনভলভ হয়ে যায় এবং ওলি শর্মা দেখুন অলরেডি নেপালে আমেরিকা এবং চীন দুপক্ষরই ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে। তিনি মাঝামাঝি ফেসে গেছেন, কারণ চীন, আমেরিকা এবং ভারত এই ত্রিভুজে মাঝখানের দেশটি হলো নেপাল। তিনি কি করবেন বুঝতেই পারেন না। ডোনাল্ড ট্রাম্প ভাবছেন নেপাল তিনি যে কোনো মুহূর্তে ডমিনেট করবেন, ঢুকে যাবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের নীতি এটা, তোমাকে ভাই $500 মিলিয়ন আমি দিচ্ছি, আমার কথা তোমায় শুনতে হবে। একদম সেম যেমন জাপানকে উনি ট্রিট করছেন, জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক ওলি শর্মার অবস্থাও কিন্তু ঠিক সেরকম হয়ে যায়। ওলি শর্মা এখানে একটা মিস ক্যালকুলেশন করে ফেলেন। তিনি চীনের সদ্য সমাপ্ত যে প্যারেড, ভিক্টরি ডে প্যারেড হন, সেখানে কিন্তু চলে যায়। এই ভিক্টরি ডে প্যারেডের গেস্ট হয়ে ওলি শর্মা যান এবং সেই ভিক্টরি ডে প্যারেড আপনারা জানেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কারণ নর্থ কোরিয়ার কিংডম, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং একত্রে কিন্তু ভিক্টরি ডে প্যারেডে অংশগ্রহণ করেন, যা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে আজও দুঃস্বপ্ন। আর এখানেই কিন্তু ওলি শর্মার যোগদান আমেরিকা ভালোভাবে নিয়েছে বলে অন্তত মনে হয়নি এবং ভালোভাবে নেওয়ার কোনো কারণও নেই, কারণ তোমাকে আমেরিকা টাকা দিচ্ছে, চীনের আগ্রাসন থেকে তোমাকে বের করে আনছে, অথচ তুমি ভিক্টরি ডে প্যারেডে চলে যাচ্ছ। ফলে এই যে দোলাচল,
তা কিন্তু কেপি শর্মার উপরে কোনো না কোনোভাবে আসতই এবং খুব দ্রুত গতিতে এলো। ঠিক যেমন শেখ হাসিনা বুঝতে পারেননি, ওলি কেপি শর্মা তিনিও কিন্তু বুঝতে পারলেন না যে কত বড় ভুল চাল তিনি এখানে দিলেন। উল্টে আমেরিকারই 26টি অ্যাপ, প্রায় 90% অ্যাপ আমেরিকার ছিল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন অ্যাপ আমেরিকার বিভিন্ন অ্যাপ তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। সরকার বিরোধী আন্দোলন আলটিমেটলি সরকারের পতনকে ত্বরান্বিত করলো। তবে তিনি ভারতের সঙ্গে যদি সম্পর্ক রাখতেন তাহলে কি পুরো গল্পটা অন্য হতে পারত? নাকি শেষ মুহূর্ত অবধি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি ভারতকে লিপুলেক ট্রেড এগ্রিমেন্ট নিয়ে একটি চিঠি লিখলেন এবং লিপুলেক ট্রেড এগ্রিমেন্টের বিরোধিতা করলেন? অর্থাৎ চীনকে খুশি করে যার ক্ষমতায় আসা, ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে যার মসনদে টিকে থাকা, সেই কেপি ওলি শর্মা পরবর্তীকালে বুঝতে পারছিলেন সরকারের অবস্থা অত্যন্ত খারাপ, তাই তিনি ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। ততক্ষণ অবধি সব স্টেবল ছিল, কিন্তু একটা ভুল স্টেপ, যেখানে চীনের ভিক্টোরি প্যারেডে তিনি গেলেন, তারপরেই দেখুন সরকার পতন 100% নিশ্চিত হয়ে গেল নেপালের।